দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। 5 মাস পূর্ণ হতে না হতেই সরকারকে একটি ছাত্র আন্দোলন মোকাবেলা করতে হলো। এই আন্দোলন সম্পর্কে, এই আন্দোলনে যেহেতু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছে, এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কেউ কেউ সুযোগ নিয়ে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। কারা মাছ শিকারের চেষ্টা করছে এবং কারা জল ঘোলা করছে বা জল ঘোলার প্রেক্ষাপটই তৈরি হলো কিভাবে, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এমপি। স্বাগতম আপা আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। স্বাগতম আপনাকে। আমি প্রথমে মুন্নি আপা আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই যে সরকারের খুবই আর্লি টাইম বলি আমরা, এই সময় একটি ছাত্র আন্দোলনের মোকাবেলা করতে হলো, যে ছাত্র আন্দোলনের হাত ধরেই বিএনপি বলা যায় একটি সুন্দর নির্বাচন পেল এবং ক্ষমতায় এলো। ছাত্রদের দাবি দেওয়া বা ছাত্রদের মানসিকতা আসলে বুঝে সরকার চলতে পারছে না, নাকি এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আসলেই অন্য কেউ জলঘোলা করছে? আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন। দেখেন, সাম্প্রতিক সময় আমাদের দেশে যেই একটা বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা এবং পাহাড় ধসের মতো যে প্রাকৃতিক দুর্যোগ, এটাকে তো বিএনপি আমরা কোনো রকম পরিকল্পনা করে আনিনি। এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আসবে। এটা আমাদের দেশটাই এরকম, বিভিন্ন সময়ে সাইক্লোন, বিভিন্ন সময় বন্যা। এরই মধ্যে এইচএসসি পরীক্ষা নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা জটিল এবং একটা কমপ্লেক্স একটা ইস্যু বলা যায়। একদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন দেখতে হচ্ছে, ভবিষ্যতের প্রশ্ন, অন্যদিকে আইন শৃঙ্খলা যে আছে এবং সেই সাথে রাষ্ট্রের যেই অবস্থান আছে, সবকিছু মিলিয়েই পুরো জিনিসটাই ছিল আপনার বেশ সংবেদনশীল। এখন সরকারের যেই নীতিগত অবস্থান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনি যেমনটা বলেছেন যে আমরা অটোপাস কিংবা ওই যে স্থগিত এগুলোর পক্ষে নই। তো এখান থেকে তো স্পষ্ট যে সরকার শিক্ষা ব্যবস্থায় যে শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনতে চায়, এবং সরকার যেই আমাদের শিক্ষায় বাজেট হয়েছে কিছুদিন আগে, দেখেছেন যে একটা সবচাইতে বড় শিক্ষা এবং স্বাস্থ্যের যে বাজেট অনেক বেশি বাড়ানো হয়েছে। কাজেই শিক্ষার যে গুণগত মান, সেই গুণগত মানটাকেও কিন্তু একই সাথে বজায় রাখতে চায়। কিন্তু আপা, এই দুর্যোগের মধ্যে পরীক্ষায় এই পরীক্ষার্থীর ভিতরে প্রভাব পড়ে কিনা? না, নিশ্চয়ই আমরা সেটা অস্বীকার করছি না। তো তাহলে তো মানে স্থগিত করে এক দুই সপ্তাহ না, পরীক্ষা স্থগিত বা অটোপাস না দেওয়ার সিদ্ধান্ত যেমন নিয়েছে, সেই সাথে প্রাকৃতিক দুর্যোগ এটাকে তো অবশ্যই অ্যাড্রেস করেছে। যেই পরীক্ষাগুলো আপনার স্থগিত করা হয়েছে, পরবর্তীতে অন্যান্য পরীক্ষার্থীদের সাথে চট্টগ্রাম, উত্তরবঙ্গ সহ আমাদের দেশের, এখন দেখেন অতীতে যখন করোনা মহামারী, সেই সময় আমরা তো দেখেছি যে অটোপাস কিংবা পরীক্ষা ছাড়া যে একটা মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের যেই অভিজ্ঞতা হয়েছিল, সেটার তো একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী যে একটা নেতিবাচক প্রভাব আমরা সেটা কিন্তু দেখেছি শিক্ষা খাতে যেটা পড়েছে। কাজেই এইগুলো সবকিছু একটার সাথে আরেকটা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা মনে করি। এই কারণেই আপনি দেখবেন যে দুর্যোগের কারণে পরীক্ষা বাতিল, সেটা কিংবা বিনা পরীক্ষায় পাশের দাবি, সেই বিষয়টাকে যেমন পুরোপুরি নীতি নির্ধারকরা যে আশঙ্কা যে ভিতর দিয়ে গিয়েছে, সেটার সাথে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং সেই সাথে শিক্ষার্থীদের যে বাস্তব সংকট হয়েছে, সেটাকে কিন্তু সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী একদিন না, পরপর দুদিন উনি অ্যাড্রেস করেছেন। উনি বলেছেন যে বাস্তব চিত্রটা বিবেচনা করে এখন দেশের একটা বড় অংশের শিক্ষার্থী, অভিভাবকরা সংকটে পড়েছিল। এটা সত্যি, এটা সত্যি। এবং সেই সাথে যোগাযোগ কিংবা অবকাঠামোর যেই আমাদের বিপর্যয়, এবং অন্যান্য সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন যে স্থান আছে, সেখানে বন্যা, চট্টগ্রাম, কক্সবাজারের যে পাহাড় ধস কিংবা জলাবদ্ধতা যেগুলো তৈরি হয়েছে, যাতায়াত ব্যবস্থায় যে একটা অসম্ভব কঠিন একটা চিত্র, সেটা আমরা তো দেখেছি। এবং সেটা আমরা মানসিক একটা চাপ তৈরি হয়, আমরা সেটাকে তো অ্যাড্রেস করেছি। এবং সেই সাথে
বাসাও ডুবে গেছে পানিতে, এমন তো না, পড়তে এবং পারেনি বা বিদ্যুৎ নেই, তার মধ্যে কেন্দ্রেও বই খাতা নষ্ট উঠে হয়েছে, গেছে। শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব, এটা একটা কষ্টের Challenging একটা সিচুয়েশন ছিল। এখন পরীক্ষা সাময়িক স্থগিত করার কথা এসছিল, সেইখানে কথা বলেছে যে মাঠ পর্যায়ে সেটা ছিল যে এইরকম, এখন সেখানেও আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন কিংবা সরকারের পক্ষ থেকে যে ফ্যাসিস্ট, হ্যাঁ, যে দোসরদের সুবিধা নেওয়ার কথা বলা হয়েছে, সেটা আইন শৃঙ্খলা বলুন, রাজনৈতিক স্থিতিশীলতার দৃষ্টি থেকে কোণ থেকেও তো দেখতে হয়েছে। কারণ বিষয়টা তো এমন না, আপনি যেমন বলেছেন 5 মাস মোটে সরকারের, এখানে পরিস্থিতি ঘোলা করবার জন্য যে কোনো সংকটের সময় যারা স্বৈরাচার ফ্যাসিস্ট, তারা একটা গোষ্ঠী জনমনে যে অসন্তোষ তৈরি করে একটা ফায়দা তারা লোটার চেষ্টা করবে, এটা তো অস্বাভাবিক কিছু এই না। জায়গাটা সরকারেরও তো একটু সচেতন থাকা উচিত কিনা, যে যদি বলি পরবর্তীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিটা যখন এলো, শিক্ষামন্ত্রী একটি বক্তব্যকে মানে সামনে করে এই বক্তব্য দেওয়ার সময় একটু সচেতন পরবর্তীতে দিয়েছেন। এখন শিক্ষার্থীদের আবেগ, শিক্ষার্থীদের যে দুর্ভোগ, এটাকে পুঁজি করে এখন অন্য কোনো মহল জলঘোলা করার যে কথা আপনি বলেছেন, রাইটলি বলেছেন, এখন জলঘোলা করার কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা তারা করবে, এটা আমরা ধরে নিয়েছি। তবে সেটাকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন শৃঙ্খলা যেমন নিয়ন্ত্রণ করবার ব্যাপার আছে, সেটা তাদেরকেই করতে হবে। আর সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলোর নিরাপত্তা বলেন, আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে যেন তারা পরীক্ষা, অনেক চ্যালেঞ্জের ভিতর দিয়ে তারপরও পরীক্ষা দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখাই আমরা মনে করি যে প্রশাসনের জন্য চ্যালেঞ্জ ছিল। জি, ধন্যবাদ আপা আপনাকে। মনিরা শারমিন আপা বলছিলেন, আপনার কাছে আমার একই প্রশ্ন যে সরকার কি তরুণ শিক্ষার্থী যারা আমাদের তরুণ প্রজন্ম বলি, তাদের মানসিকতা বুঝতে কোথাও মানে গ্যাপ হচ্ছে, নাকি সত্যি কেউ জলঘোলা করছে এই আন্দোলন যেটি হয়ে গেল? ধন্যবাদ, যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক আপাকে শুভেচ্ছা। দুটোই যদি এক কথায় বলি, সেটা হচ্ছে যে এটা তো আসলে ইগনোর করার সুযোগ নাই যে বাংলাদেশে যখনই কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হবে, সেখানে পতিত যে স্বৈরাচার তারা একটা সুযোগ নেবার চেষ্টা করবে, এটা মেনেই কিন্তু আমাদের মানে সামনের দিনগুলোতে কাজ করতে হবে। কিন্তু দেখেন, আমার মনে হচ্ছে যে এখানে যে অসুবিধার জায়গাটা হচ্ছে একটা বড় জেনারেশন গ্যাপ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন, ওনার সফলতার গল্প আমরা শুনেছি। 2001 থেকে 6 সালে উনি নকলের প্রতিরোধের জন্য উনি যেভাবে করে হেলিকপ্টার দিয়ে এসে মোটামুটি সুপারম্যানের মতো সব জায়গায় গেছেন, সেই জায়গাগুলোতে আমরা খুবই প্রশংসা করি। আচ্ছা, এই জায়গাটা আমার মানে জানবার আগ্রহ যে এইটাও কি কোনো যৌক্তিক আইটেম ছিল? একজন মন্ত্রী কত জায়গায় গিয়ে আসলে নিরাপত্তা দিবেন বা পরীক্ষার কেন্দ্র পাহারা দিবেন? তার চেয়ে বরং যারা পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ করেন বা যারা গার্ড থাকেন, তাদেরকে ক্যাপাবল করে তোলাই সহজ ছিল কিনা? হেলিকপ্টার নিয়ে কি আসলে নকল দমন করা, এটা কি প্রক্রিয়া ছিল? এটাই মানে, কিন্তু ওই সময় আসলে এইটা করার কারণে যেটা হয়েছে যে উনার তো আসলে খুব একটা জনপ্রিয়তা বেড়েছে। এইটা হচ্ছে সরকারের পক্ষ থেকে উনি বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে একটা ভীতি সঞ্চার করেছে স্টুডেন্টদের মধ্যে যে না, নকল করা যাবে না। কিন্তু এটা একটা সরকারের একটা স্টানবাজি বা একটা পপুলিজমের রাজনীতি হতে পারে, এবং সেটা তো আসলে সুফল বয়ে এনেছে, এটা তো অস্বীকার করবার জন্য। কিন্তু আপনি শিক্ষকদের ক্যাপাসিটি বিল্ডিং এবং স্টুডেন্টদের নানানভাবে কাউন্সিলিং এর মাধ্যমে ওটা করা সম্ভব ছিল, বাট ওইটা একটা প্রক্রিয়ার মতো। তো ব্যাপারটা হচ্ছে এখন তো 2001 থেকে 6 সালে যিনি একজন সফল শিক্ষামন্ত্রী, কিন্তু মাঝখানে যে 20 বছর চলে গেছে, এখন এসে যখন উনি বলছেন শিক্ষামন্ত্রী হয়ে যে বাবারা পড়তে হবে, নকল করা যাবে না, এখনকার যারা জেনজি জেনারেশন তাদের কিন্তু মনস্তত্ত্ব আবার একটু ভিন্ন। এখন যখনই উনি এসে বলছেন যে বাবারা পড়তে হবে, নকল করা যাবে না, তখনই কেউ কিন্তু এভাবে রিয়্যাক্ট করেছে যে আমরা কি তাহলে পড়ি না, আমরা কি তাহলে অলরেডি নকল করি? উনি মানে কি বলতে চাচ্ছেন? নকল করেও না, এখনকার নকলের সিস্টেমটা তো ভিন্ন হয়ে গেছে। এখন ডিজিটাল ডিভাইস আছে, ডিজিটাল ডিভাইসে কিন্তু এটা কিন্তু আসলে যেভাবে করে উনি আসলে একটা রাগী হেডমাস্টারের মতো করে ডিল করার চেষ্টা করছেন, আমার মনে হয় সে ডিল করার জায়গাটাতে একটা ডিফারেন্ট হতে পারতো, এবং সেটা ডিফারেন্ট হওয়াটাই সমীচীন। কারণ এই জেনারেশনের সাথে আসলে কিভাবে ডিল করতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, স্টুডেন্টরা
রাস্তায় নামা শিখে গেছে। সুতরাং যে কোনো ধরনের তাদের সাথে আসলে আপনি কিভাবে ডিল করবেন, তাদের কি বলবেন, তাদের কিভাবে কনভিন্স করবেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন অতিবৃষ্টির কারণে যেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, পরিস্থিতি তৈরি হয়েছিল, এটা তো একটা মানে এইচএসসি যারা স্টুডেন্ট তারা, আপনি চিন্তা করেন আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন মাথার মধ্যে কত টেনশন, কিন্তু সকালবেলা আমরা দেখলাম যে আমার সকালে যাতায়াতের কোনো বাহন নাই, বৃষ্টি পড়ছে, আমি ঠিক সময় পরীক্ষার হলে পৌঁছাতে পারবো না, এবং এইচএসসি পরীক্ষাটা এত গুরুত্বপূর্ণ আমার সামনের জীবনের জন্য, বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে পুরো জীবনের জন্য আমার এত বেশি গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু স্টুডেন্টরা এভাবে রিয়াক্ট করবে, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় যে এইখানে সরকারের পক্ষ থেকে এটা পুরোপুরি ম্যানেজমেন্ট ফেলিয়ার, এবং এইটা আমি মনে করি যে একটা ওয়েক আপ কল, যে আসলে কোনো বিষয় খুবই হালকা করে নেওয়ার সুযোগ নাই, অন্তত এই সরকারের এখন গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময় যখন সরকার গঠন হয়েছে তখন। তো এইখানে আসলে আমার মনে হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী উনি আসলে যেভাবে ডিল করতে চাচ্ছেন রাগী হেডমাস্টারের মতো, এইভাবে করে আসলে ডিল করলে হবে না। কারণ ধরেন ওই সময় যদি জাস্ট 1 দিন 2 দিন 3 দিন যদি অন্তত পরীক্ষা স্থগিত থাকতো, তাহলে কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন হয়তো তৈরি হতো না। সুতরাং এই যে প্রিকশনটা, এটা আসলে সরকারের পক্ষ থেকে নেওয়ার ক্ষেত্রে আরেকটু চিন্তা ভাবনা করে আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে আসলে ডিল করা সম্ভব ছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন। এবং এইখানে আসলে দেখেন এই যে জল ঘোলা করার কথা বলছেন, এখানে যেরকম আসলে পতিত ফ্যাসিস্ট সরকারের তাদের যে ইনেবেলার তারা যেরকম এখানে আছে, দেখেন এটা আপনি পুরোপুরি আবার এটা বলতে পারবেন না যে সবাই আসলে এখানে জল ঘোলা করতে নেমেছে, যারা আসলে যে স্টুডেন্টরা আসলে মাঠে নেমেছিল, এখানে অনেক দায়িত্বশীল স্টুডেন্টও তো ছিল, যারা আসলে এই যে যদি বলি যে এই পরীক্ষা কেন বন্ধ হলো না, তাদের আসলে প্রশ্ন কঠিন করা বা একটা হঠাৎ করে একটা প্রশ্নপত্রের পরিবর্তন আনাটা, দেখেন আমরা জানি যে শেখ হাসিনা যেভাবে করে আসলে শিক্ষা ব্যবস্থাটাকে দিয়ে গেছিল সেটা হচ্ছে IM GPA 5 টাইপের। তো এই যে গোল্ডেন জিপিএর যে একটা মহামারী আকারে যেভাবে করে ছড়িয়েছে, গোল্ডেন ছাড়া আসলে গোল্ডেন না পেলে স্টুডেন্টরা হতাশ হয়ে যাচ্ছে, মানে গোল্ডেন পাওয়াই সবচেয়ে সহজ, এবং এটা না পেলে স্টুডেন্টের জীবন শেষ। তো এই যে মানের থেকে আসলে কোয়ান্টিটিটা বেশি, এই জায়গাটাতে আসলে তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা জায়গায় এসে পৌঁছেছে, সেখান থেকে তো আসলে পরিবর্তন দরকার, এটা আমরাও এর সাথে একমত, কিন্তু সেটা চেষ্টা করবে, কিন্তু সেটা তো হঠাৎ করে একটা আমূল পরিবর্তন আপনি করার চেষ্টা করলে সেটা একটা যেটা করছে হিতে বিপরীত হবে। যতটুকুন যদি আমরা তর্কের খাতিরে শিক্ষামন্ত্রীর বা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে আমরা ভুলও ধরি, এতটুকুন ভুলের জন্য কি আসলে মন্ত্রীর পদত্যাগ চাওয়াটা কতটা জরুরি? না, মানে কিছু হলেই আমরা পদত্যাগ চাই না, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পক্ষে আমি নিজেও না। হ্যাঁ, তো এইখানে আপনার বুঝতে হবে যে কোন এই যে এজ গ্রুপটা আসলে মাঠে নেমেছে, তারা তো স্বাভাবিকভাবেই শুরু করলো, আস্তে আস্তে বুঝেই ডিল করবে। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই জেনারেশনটাই কিন্তু বেশি দিন আগে না, জাস্ট 2টা বছর আগে তারা কিন্তু মাঠে নেমেছে, এবং একটা স্বৈরাচারকে হটানোর জন্য তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং আপনার বুঝতে হবে যে এদের সাথে আসলে আপনি খুব হালকাভাবে এদের নেওয়ার সুযোগ নাই। এরা মাঠে নেমে এদের সাথে আসলে যদি আপনি এদের ফার্মের মুরগি বলে সম্বোধন করেন, তাহলে এরা ওই রকম একটা রেসপন্সই আপনাকে দিবে। তো আসলে যখন আসলে আমরা এখন কথা বলবো, অ্যাড্রেস করব আমাদের যে জেনারেশনটা, একটু সচেতন হওয়া তাদের তো তাদের সাথে ডিল করার ক্ষেত্রে অবশ্যই সচেতন। ধন্যবাদ আপনাকে। মুন্নিয়াপা, জামাত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েও গাদ্দারি করেছে। এই বক্তব্যটিকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? মানে এখন গাদ্দার শব্দটার অরিজিন কি? গাদ্দার কি বাংলা শব্দ? গাদ্দার কোন ভাষার শব্দ? এটা তো নানা বিদেশি শব্দ হিন্দি না, এটা অরিজিন কি? উর্দু না হিন্দি? উর্দু। আচ্ছা, যাই হোক, তো এটা ওনারা ভালো বলতে পারবেন। কারণ হচ্ছে 71-এ আমাদের দলটা তো একেবারে মহান মুক্তিযুদ্ধের যে ঘোষক, ওনার হাতে তৈরি বহু মুক্তিযোদ্ধা সম্বলিত একটা দল, মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, স্বাধীনতার পক্ষের দল আমরা। এখন জুলাইয়ে যে গণ অভ্যুত্থান, হাজারের ওপর ছাত্র জনতার যে রক্ত, তার ওপরে সেটা পেরিয়ে আজকে যখন আমরা এসে দাঁড়িয়ে পিছন ফিরে দেখি 24-এ সেই গণ অভ্যুত্থান, সেখানে তো কোনো দল মত ছিল না, বাংলাদেশের সমস্ত মানুষ একটা দাবিতে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছিলাম। তার আগে 17 বছর বিএনপি আমরা ওই স্বৈরাচারের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে আমরা তো মাঠেই ছিলাম। আমরা তো জামাত তো আপনার ওই ছদ্মবেশ নিয়ে, তারা তো আওয়ামী লীগের ভেতরে অনেকেই ছিল,
মানে তাদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল, তারা আপনার বিভিন্ন রকম ভাবে আরেক জায়গায় আওয়ামী লীগের সাথে থেকে, আওয়ামী লীগের পেটের ভিতরে থেকে নানানভাবে তারা সেভ করেছে। কিছু কিছু ঘটনা তাদের বেলায় ঘটেছে, ঠিক আছে। এই জায়গাটা আপা আমার প্রশ্ন হচ্ছে যে এইটি আপনাদের জোটগত কৌশল ছিল কিনা, যে বিএনপি রাজনীতির একটা কৌশল? অবশ্যই না, জোটগত কৌশল কিনা যে বিএনপি মাঠে থাকবে, জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে যাবে, মানে আপনারা জানতেন কিনা এই কৌশল? না, আপনার এই প্রশ্নটা রং। আপনি যে প্রশ্নটা করলেন, আপনার এই প্রশ্নটা হলো না। তার কারণ হচ্ছে বিএনপি বারবার আমরা বলেছি যে জামাতের সাথে আমাদের জোটের ভোটের যে একটা কৌশল হয়েছে, সেখানে জামাতের আদর্শ এবং আমাদের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। জোট রাজনীতিতে হতেই পারে। আপনি দেখেছেন যে এখনো এই যে আমাদের বিএনপি 2/3 মেজরিটি নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটা গঠন করেছে, সেখানেও তো আমাদের জোটের অনেকেই মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, হননি? তো জোটের একটা ব্যাপার তো রাজনীতির মাঠে আমাদের দেশের কৃষ্টি, কালচার, নর্মস, ট্রেডিশনে অবশ্যই আছে। এখন সেটার কারণে জামাত অতীতে আওয়ামী লীগের সাথে ছিল, জাতীয় পার্টির 86 এর কথা ভুলে যেন না, এরকম বহু জিনিস তাদের আছে ছিল একসঙ্গে। ওই টাইমের আন্দোলনগুলোর কথা বলছি না, আমি সেটাই আপনাকে পরিষ্কার করছি যে সেখানে বিএনপি আমরা আমাদের নামে সভা করেছি, সমাবেশ করেছি, যখন একটা প্রাণী রাস্তায় নামতে ভয় পায়, কারো কোনো টিকিট যখন দেখা যাচ্ছে না, তখন বিএনপি আমরা ভয়ের সেই সংস্কৃতি। 28শে অক্টোবরের একটা ঘটনা তো একদিনের ছিল না, এটা তো নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যে রাষ্ট্র তার দানবীয় শক্তি দিয়ে আমাদেরকে দমন করেছে, পীড়ন করেছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, হাজার হাজার যারা আহত হয়েছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন, যেই শিশুগুলো জীবন দিয়েছে, আমরা তো বাংলাদেশের প্রতিটা মানুষ জুলাইকে আমরা ধারণ করি। জুলাই সনদের প্রত্যেকটা শব্দ আমাদের দ্বিতীয় অধিবেশনের শেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, আপনারা দেখেছেন যে অক্ষরে অক্ষরে আমরা এটা পালন করব। এখানে অন্য কোনো কথা বলে ওই ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা কেউ যদি করে, সেটা জনগণই বিচার করবে, কারণ জনগণই বিএনপিকে ম্যান্ডেট দিয়ে 2/3 মেজরিটি দিয়ে সংসদে পাঠিয়েছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন বা সংবিধান সংস্কারের যে এই জায়গাটা বিএনপি কেন এড়িয়ে যায়? তাহলে কোন দিকে এড়িয়ে গেল? কোন জায়গায়? সংবিধান এই পর্যন্ত, আমি তো আইনের ছাত্রী, আমি তো দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আছি, 17 বার সংশোধন করা হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, সংবিধান সংস্কার এই শব্দটা নেই, এটা হয় না। তারা জামাত যেটা বলছে যে নতুন করে সংবিধান রচনা করবে, সেটা সুযোগ নেই, কারণ গণ অভ্যুত্থানে এই সংবিধানটাকে স্থগিত করা হয়নি। গণ অভ্যুত্থানে এই সংবিধানের আন্ডারেই তারা শপথ নিয়েছে, তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হয়েছে, যদিও 5, 6, 7 কয়েকদিন ছিল না সরকার, তার পরবর্তীতে কথা বলছি। এবং এইটার অধীনেই আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনটা হয়েছে। কাজেই এখন খালি বাত কি বাত ওইটা বললে ভাই হবে না। এই কারণেই যে সংবিধান সংশোধন একটা কমিটি অলরেডি আপনি দেখেছেন সংসদে গঠন করা হয়েছে। সেখানে জামাতের জন্য আপনার যে কয়েকজন যারা আসবেন, যেটা তারা দেবেন, সেখানে তাদের একটা প্রভিশন আছে, তাদের ওখান থেকে সদস্য আসবার। এখন তারা সেই দিন ওয়াকআউট করেছে, সংসদ থেকে ওয়াকআউট করে তারা বেরিয়ে গেলেন। এখন ওনারা কি চান? প্রশ্নটা হবে উল্টো, যে জামাত কি চাচ্ছেন? জামাত চাওয়া তো স্পষ্ট, তারা বারবার বলছে যে সংবিধান সংস্কার পরিষদে যেহেতু সরকার দলীয় এমপিরা শপথ নেয়নি, অর্থাৎ এটি তারা চেয়েছিল। শুনেন, সংবিধান সংস্কার পরিষদে শপথের আইন আছে। শপথ আপনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। কেন? কারণ আপনাকে জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠিয়েছে, জনগণের ম্যান্ডেট। আপনি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন, তাহলে আপনার প্রথম যে শপথটা, যখন প্রথম যে শপথটা অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, সেটা চলে যায়। কাজেই শপথের আইনটা পড়েন। তাহলে কি আপা বিরোধী দলীয় সেটা তাদের সেটা তারা এটা নিয়ে আইনের
যেই আপনার ইন্টারপ্রিটেশন আছে সেটা আমাদের দেশের যারা অত্যন্ত বরেণ্য আইনজীবী যারা এখনো জীবিত আছেন ওনারা কেউ কেউ দিয়েছেন, আপনার জানা মতে কি যারা দিয়েছেন আপনারা এটা দয়া করে কান খুলে শুনবেন। আচ্ছা। আর আইনের ছাত্রী হিসেবে যেটা বলার আমি তো সেটা বলেইছি যে এটার কোনো সুযোগ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কোনো সুযোগ ছিল না। ধন্যবাদ আপনাকে। মুনিরা শারমিন, তাহলে বিরোধী দলের যারা সংবিধান সংস্কার পরিষদেরও শপথ গ্রহণ করেছে একই সঙ্গে, তাদের এমপির যে শপথ, ওই শপথ ভঙ্গ হয়েছে কিনা বা আপনার কি মনে হয়, তাহলে কিভাবে সংসদ চলছে এখনো? তাহলে এই পর্যন্ত আসলো কিভাবে? হ্যাঁ, আমি ওই মানে বিষয়টা হচ্ছে যে দুইটা শপথ নেওয়ার কথা, এটা তো অনেক আগে নির্বাচনের পরে হঠাৎ করে কি বিএনপির মনে হলো যে এই শপথটা নেওয়া যাবে না? এই আলোচনা তো আরো আগে হয়েছে। আমি যদি বলি যে জুলাই বিএনপির পক্ষ থেকে এটা বলা হয়েছে, আমার মনে হয় বিএনপি আসলে আমার ধারণা বিএনপির মানুষজন যারা তারা হচ্ছে, আমরা তো ঐকমত্য কমিশনে একসাথে আলোচনাটা করেছি এবং এই গণভোটটার প্রপোজ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তাহলে এই গণভোটের ব্যাপারটা, গণভোটের হ্যাঁ, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যেটা নিয়ে এখন প্রশ্ন এবং বিরোধী দল যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রেস করছে সেটা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন। সেই রায় বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বারবার করেই বলা হচ্ছে সেটি কিন্তু সংবিধান সংশোধন কমিটি দিয়ে সেটা হচ্ছে না, সেটা হবে হচ্ছে সংস্কার পরিষদ দিয়ে করতে হবে। কারণ সংবিধানের যেই বেসিক জিনিসগুলো সেগুলো পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই সংস্কার পরিষদ করতে হবে এবং এটা বিএনপি খুব ভালোভাবে জানে। এখন এসে অস্বীকার করছে কারণ আমার ধারণা তারা ডিমেনশিয়াতে ভুগতে পারে, তাদের হয়তো আগের কিচ্ছু মনে নাই, কারণ তারা তো নিজেরাই আসলে বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সবাই কিন্তু এই বিষয়ে ঐকমত্য ছিলেন এবং জনাব সালাউদ্দিন আহমেদ, দেখো তো এভরিথিং হ্যাজ বিন ডকুমেন্টেড, আপনি তো এগুলো চেক করেও দেখতে পারেন। ওনারা নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এক কথা বলছেন, নির্বাচন হওয়ার পরে আরেক কথা বলছেন, কারণ এই প্রত্যেকটা বিষয়ে তো ওনারা হচ্ছে একমত ছিলেন এবং তারপরে তো নির্বাচনটা হয়েছে। এই গণভোটের পক্ষে মানে নির্বাচনের সময় কে আসলে অ্যাডভোকেসি করেন নাই? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও তো করেছে। সুতরাং এই জায়গা থেকে এখন এসে বলতেছে যে গণভোটের আদেশটা কোথা থেকে আসলো, রাষ্ট্রপতি তো এই আদেশ দিতে পারে না, তাহলে তখন মনে ছিল না? আপনিই তো করলেন, আপনিই প্রপোজ করলেন যে গণভোট করতে হবে। আমরা তখন বললাম গণভোট তো সংবিধানে নাই, তাহলে আমরা কিভাবে করব? তখন জনাব সালাউদ্দিন আহমেদ বললেন যে না, গণভোট যেটা সংবিধানের ভেতর থেকে করার কথা সেটা হয়তো আমরা করতে পারবো না, কিন্তু এই ইস্যুতে জাতীয় ইস্যুতে যে গণভোট করা যাবে না এটা তো কোথাও বলা নাই। তাহলে এই কথাগুলো আপনারা বললেন, এখন আবার গণভোটের রায় বাস্তবায়নের কথা যখন আসছে, যখন আমাদের কথা হচ্ছে যে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ রোধ করতে হবে, এটা একটা নিয়োগ মানে স্বতন্ত্র নিয়োগ কমিটির মাধ্যমে এই চেয়ারম্যানগুলো নিয়োগ করতে হবে, তারপরে আমরা যখন বলছি যে উচ্চকক্ষ হতে হবে, এই জিনিসগুলো আপনি মানে পার্লামেন্টের ভেতরে কিভাবে করে আপনি সংশোধন করবেন? আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে তো এখন নাই, আপনি এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আছেন, আপনি এটাকে পার্লামেন্টের ভেতর থেকে কিভাবে দ্বিকক্ষ বিশিষ্ট বানাবেন? এবং এখানে যখন আসনের ভিত্তিতে বলা আছে, দেখেন বিএনপি মানে যেটা আসলে তাদের একটা চাতুরি আছে এই ব্যাপারে, সেটা হচ্ছে যখন বলেন না যে গণভোটের রায় বাস্তবায়নের কথা, ওনারা দেখবেন এটা মুখেও আনবেন না। ওনারা কি বলবেন? ওনারা বলেন হচ্ছে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। কারণ কি, এখানে চাতুরিটা এই জায়গাতেই যে জুলাই সনদ যখন আসলে ওনারা বলবেন যে আমরা স্বাক্ষর করেছি, তখন ওনারা বলবেন উইথ নোট অফ ডিসেন্ট। এখন আমার এখানে একটা প্রশ্ন, আমি প্রত্যেকের প্রতি বিনীতভাবে আমি সম্মান রেখে বলি যে দেখেন 5 আগস্ট পরবর্তী সময় আপনাদের দলীয় এজেন্ডা কেন এত সামনে আসে? কেন আমরা দেশটাকে সামনে রেখে একটা ঐকমত্যে আসতে পারছি না যে দেখেন এই যে প্রাতিষ্ঠানিক যে দলীয়করণ, এটা বন্ধ হলে কার লাভ? ঐকমত্যে বাংলাদেশের জনগণের লাভ। দুই দলেরই ছাড় দিতে হয়। না ছাড় বলতে না, আমার এখানে একটা প্রশ্ন আছে। দেখেন মানে ছাড়টা কি? আমরা তো 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেটা বলেছি, আমাদের কমিটমেন্টটা হচ্ছে জনগণের কাছে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া। তাহলে এই যে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই জিনিসগুলো যে চলে এবং এই যে মানবাধিকার না, এটা খুব স্বাভাবিক না? ধরুন মানবাধিকার কমিশনের লোক যে চেয়ারম্যানটা, সেটা যদি সে দলীয় নিয়োগ হয় এবং দুদকের চেয়ারম্যান এখনো নিয়োগ হয় নাই, এইটা যদি আবার দলীয় লোকটাকেই তারা দিতে চায়, পিএসসি এর চেয়ারম্যানটাকে যদি আবার দলীয় লোকটাকেই দিতে চায়, তাহলে আপনি কিভাবে ভাবছেন যে জনগণের কাছে ক্ষমতা যাবে? তাহলে কোথা থেকে দিবে? জামাত থেকে এনে? এটা তো অবশ্যই স্বতন্ত্র না, এটা তো বলা হচ্ছে না। এটাই তো মজার ব্যাপার। দলীয় পদ আছে? না, দলীয় পদ কেন থাকতে হবে? বাংলাদেশে কি আসলে মানে স্বতন্ত্রভাবে করে মানে বেগম খালেদা যে বলছিলেন যে কেউই স্বতন্ত্র নয়, সেটা তো আপনি একবারে বলে দিলে হবে না। কারণ বাংলাদেশে আপনি যদি স্বতন্ত্র একটা নিয়োগ কমিটির মধ্যে দিয়ে এই চেয়ারম্যানগুলো নিয়োগ করেন,
আমরা তো এরকম বলছি না যে এনসিপির লোক দিতে হবে, দরকার নাই তো। এখন দেখেন সবচেয়ে বড় অসুবিধা কি বিএনপির সবসময় সবচেয়ে বড় অসুবিধা তাদের কথা হলো, এটা জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের অফ দ্য রেকর্ড অনেক সময় বলেছে যখন ঐকমত্য কমিশন ছিল, যে তোমরা তো সরকার চালাও নাই, তোমরা তো সরকারে যাও নাই, এটা হচ্ছে এইভাবে করে সরকার চলে না, এইভাবে করে নির্বাহী ক্ষমতা যদি এত কমে যায় তাহলে আমরা ফাংশন করতে পারবো না, আমরা যদি নির্বাচনে জিতি আমরা ফাংশন করতে পারবো না। তাহলে দেখেন আমরা যখন বলছি সংসদটা একটু প্রতিনিধিত্বশীল হোক, দ্বিকক্ষ বিশিষ্ট হোক, তখন কি আমরা এটা মনে করছি না যে এনসিপিও একদিন সরকারে যাবে, একদিন ক্ষমতায় যাবে, এনসিপিরও নির্বাহী ক্ষমতাটা কমবে, জামাত হলে জামাতেরও নির্বাহী ক্ষমতাটা কমবে, কিন্তু এটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের কাছে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া। এটা কি রাজনৈতিক দলগুলো এই ঔদার্যটুকু দেখাবে কিনা, নাকি তারা দলীয় এজেন্ডা বারবার করে সামনে আনবে? উত্তর আপনাকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার, ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবার স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা শুনছিলাম মনিরা শারমিনকে, অ্যাডভোকেট ফাইমান আসরিন মুন্নি। মনিরা শারমিন যেমনটি বলছিলেন, জুলাই সনদ সম্পর্কে বিএনপি আগে যে ধরনের কথা বলেছে, ঐকমত্য কমিশনের কথা হয়েছে, পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যদিও একবার বলেছিলেন যে এটা যদি নির্বাচন দেয় কিনা সেই থেকে একটা কৌশল ছিল। সম্প্রতি সড়ক মন্ত্রী রবিউল আলম তিনিও সংসদে মানে টোল মৌকুফের ব্যাপারে বললেন যে এটি ভোট অর্জনের একটা কৌশল ছিল। আমার প্রশ্ন হলো, বিএনপির কোন বক্তব্য কৌশল আর কোন বক্তব্য বাস্তবায়নের প্রতিশ্রুতি, এটি জনগণ আসলে বুঝবে কিভাবে? এটা একদম পরিষ্কার, খুব ভালোভাবেই তো বোঝার কথা। কারণ এনসিপি এবং জামাত এই যে গত 18 মাস ইন্টারিম গভর্নমেন্টের সময় সবচাইতে বড় সুবিধাভোগী ছিল, তারা বেনিফিশিয়ারি সরকারের। এবং জামাত, এনসিপি এবং অন্যান্য আরও যে ইয়েগুলো আছে, এবি পার্টি, তারা জামাতেরই বিভিন্ন আছে বলে সবাই মনে করে বাংলাদেশের মানুষ। তাদের একটা উদ্দেশ্য এবং বিধেয় ছিল, সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই, যেহেতু তারা সুবিধাজনক অবস্থান এবং 71 পরবর্তী যেই সময় তাদের 71-এ যে ভূমিকা ছিল, জামাতের কথা বলছি, জামাতের সাথে এনসিপি যখন তারা তরুণ একেবারে নবীন রাজনৈতিক একটা দল হয়েও গাঁটছড়া বাঁধলো, তখন সাধারণভাবে মানুষজন একটু মনক্ষুণ্ণ হয়েছে এবং তাদের ভোটেও সেটার রিফ্লেকশন নিশ্চয়ই পড়েছে। এখন সেই রকম একটা অবস্থায় এনসিপি এবং জামাত তারা যখন আপনার বিএনপিকে এই গণভোট, জুলাই সনদ নিয়ে একটা কন্টিনিউয়াসলি একটা ব্লেম গেমের ভিতর দিয়ে যায়, সেটাতে খুব একটা ইম্প্যাক্ট হয়েছে বলে আমরা মনে করি না। কারণ হচ্ছে যে নির্বাচনে জনগণের ম্যান্ডেটই সেটা সবচেয়ে বড় উত্তর। আর এখন দেখেন জুলাই সনদে আমাদের দল থেকে যখন পরিষ্কার করে বলা হচ্ছে যে এটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখন জুলাই সনদ সই করা হয়েছিল, এটা আমাদের বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেবেরই ইনিশিয়েটিভ ছিল, যে ওই যে সংসদের উইথ নোট অফ ডিসেন্ট যখন সই করেছিল, আর যেই দিন সই করলেন সেই দিন দেখা গেল সেগুলো কিছুই নেই। কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা প্রতারণার কথা, প্রতারণা করেছে সেই কথা আমরা বলেছিলাম। এবং সেই সাথে গণভোট, দেখেন গণভোটটা, এটার বিধান আওয়ামী লীগের যে সরকারটা তারা এসে গণভোটের বিধানটা আপনার বাতিল করে দিয়েছিল। এখন সংবিধানে গণভোটটা এইরকম একটা মানে স্পর্শকাতর বিষয় যে এখানে 2/3 মেজরিটি লাগে আপনার। এটা এমন কোনো অন্য আইনের মতন আইন না, এটা সংবিধানের অংশ গণভোট। এখন গণভোটটাকে আপনার যদি সংবিধানে আবার প্রতিস্থাপন সন্নিবেশিত করতে হয় মনে করেন, তাহলে সংসদের প্রয়োজন, তাহলে সংসদে মেজরিটির প্রয়োজন, 2/3 মোর দেন দ্যাট। এখন সেই রকম অবস্থায় যখন আমরা বলি যে ইন অ্যাবসেন্স অফ দ্য পার্লামেন্ট সাধারণত আপনার অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি যদি খুব জরুরি গুরুত্বপূর্ণ কোনো কারণের উদ্ভব ঘটে। এখন কিন্তু এই গণভোটের বেলায় সেটা হয় না, অর্ডিন্যান্স দিয়ে গণভোট আপনি করতে পারবেন না। কারণ কি, আইনগত বাধা আছে, ব্যারিয়ার আছে। এটা আপনারা এটার জন্য আইনজীবী হতে হবে বিষয়টা মোটেই তা না, কমন সেন্স, এটা আপনি পড়লেই পরিষ্কার দেখতে পারবেন। এখন সেই রকম অবস্থায় আজকে বহু ঘাত প্রতিঘাত বহু কিছুর পরে যখন একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে দীর্ঘদিন পর, 2008-এর পর, এবং সেই নির্বাচনে বিএনপি যখন সরকার গঠন করেছে, তখন স্বাভাবিকভাবেই আমরা আশা করেছি যে গণভোটের বিধানটাকে আইনের মাধ্যমে সংবিধানে
সন্নিবেশিত করা হবে। সেই কারণেই যখন সংবিধান সংশোধন কমিটিটা করা হলো, এই যে কয়েকদিন আগে করা হলো, তখন যখন তাদেরকে আহ্বান করা হলো, তারা আপনার কি উদ্দেশ্যে ওয়াকআউট করে চলে গেলেন, যে কেন ওনারা এইটা নিয়ে যদি রাস্তায় আপনারা আন্দোলন করেন, সেটা কি জনগণ কোনোভাবে তাদেরকে ভুল বুঝিয়ে মিস ইন্টারপ্রিটেশন করে বিভিন্নভাবে সেটাকে কি আপনি মনে করেন যে জনগণ আস্থায় নেবে, জনগণ সেটাকে আপনার আমলে নেবে? আমরা সেটা মনে করি না। কারণ কি, আইনের জায়গায় আছে। এখন ওনাদের মধ্যে যদি আইন কানুন বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের যারা আছেন নিউট্রাল, আমার দলও করে না, কোনো দলই করে না, সেরকম আইনজীবী এখনো তো কয়েকজন আছেন, তো তাদের সাথে বসুক, কথা বলুক, পরিষ্কার হোক। আইন না জেনে বলেন ইগনোরেন্স অফ ল ইজ এ ক্রাইম। তো এইটা এইভাবে বললে আর বিএনপির ডিমেনশিয়া হয়নি, এনসিপি একেবারে নতুন তৈরি হয়েও লম্ফ ঝম্প বেশি, তো ঠিক আছে, সেটা লাফাক তারা, তো অসুবিধা নেই। তো তবে তারা, আমি যে ওই যে বললাম, জামাতের সাথে যখন তারা গাঁটছড়া বেঁধেছে, জামাতের যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের মতন আমাদের ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তাদের যেই একটা আপনার রোল আছে, যেটাকে তারা পরিষ্কার করা, কিংবা আমাদের ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানির সাথে যেটা মিশে আছে, যে অভিযোগের তীর তাদের দিকে আছে, আমি মনে করি না যে উনি যতই এনসিপি করুক, যতই এনসিপির কথা বলতে বলতে ওনার মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাক, সেটাকে উনি জাস্টিফাই করবে কোনোভাবে? নো, এটা উনি করতে পারবেন না। এবং সেই সাথে এটাও বলি যে এটা ইটস টু আর্লি, যে এখন যেটা আপনার 5 মাসের সরকার মোটে হয়েছে, এখনই অনেক প্রত্যাশা এই সরকারের প্রতি মানুষের, সেটা আমরা জানি, সেটাকে আমরা সম্মানও করি, কিন্তু তার মানে এটা না যে আপনারা প্রিম্যাচিউর ইস্যু নিয়ে রাস্তায় গিয়ে কোনো একটা কিছু চেষ্টা করবেন, মুখ থুবড়ে পড়বেন। জি, ধন্যবাদ আপনাকে মনিরা শারমিন। জামাতের সঙ্গে গাঁটছড়া বাঁধার ব্যাপারে আপা বলছিলেন, বা আরো কিছু যদি বলেন, এরপরে আমি প্রশ্নে যেতে চাই। আচ্ছা, প্রথমত বিষয়টা তো আপনি একটু আগে প্রশ্ন করলেন যে বিএনপি গাঁটছড়া বাঁধলে সেটা রাজনৈতিক, হ্যাঁ, আর অন্য কোনো দল যদি জামাতের সাথে গাঁটছড়া বাঁধে বা জামাতের সাথে কোনো জোট হয়, তাহলে সেটা আবার একটা কি বলবো, কবিরা গুণা পর্যায়ে আর কি। হ্যাঁ, এখন বিষয়টা যদি এরকম দ্বিচারিতা নিজেরাই বলেন, তাহলে এটা খুবই হতাশাজনক। হ্যাঁ, তারা তো বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু ওনারা এইভাবে করে বললে আমরা হতাশ হই। ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে সুবিধাভোগী, আচ্ছা আপনাদের মনে থাকার কথা যে সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছেন যে একেবারে প্রথম অধিবেশনে যে লন্ডনে গিয়ে ইউনুস গিয়ে ট্রফি দিয়ে এসেছে। সুতরাং এই স্টেটমেন্টের পরে আপনারা কিভাবে বলেন সবচেয়ে বড় সুবিধাভোগী? এবং আমরা যখন দেখি যে এই ইন্টারিমের অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী, তারপরে নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তখন আমাদের মনে হয় যে আচ্ছা, তাহলে কি তারা বিএনপির গুপ্ত হিসেবে ওখানে ছিলেন কিনা ইন্টারিম গভর্নমেন্টে? সুতরাং আমি মনে করি, আমি এভাবে করে দলীয় কোনো কথা বলবো না। ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে হয়েছে এটা আমরা জানি। ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে সর্বদলীয় একটা সরকার ছিল, সেখানে আমাদের ছাত্র প্রতিনিধি হিসেবে আমাদের যেরকম 3 জন গেছিলেন এবং একজন চলে এসছেন, সুতরাং এটা একটা সর্বদলীয় সরকার ছিল, এখানে সকল দলের একটা কনসেনসাস ছিল এই ইন্টারিম গভর্নমেন্টকে সমর্থন দেওয়া, না হলে তো আসলে এই 18 মাসও চলতো না। তো সেখানে আমার মনে হয় পলিটিক্যাল বক্তব্য আপা দিয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এখন এসে এত লিগ্যালিটির প্রশ্ন, গণভোট নিয়ে, এই প্রসেস নিয়ে এত প্রশ্ন, কিভাবে করে এটা এখন সংসদে সবাই ঐকমত্যের ভিত্তিতে, কণ্ঠভোটের ভিত্তিতে এখন সেটা সংবিধানে ঢুকাতে হবে, এইটা নিয়ে প্রশ্ন, এই লিগ্যালিটির প্রশ্ন, এই প্রসেসের প্রশ্ন কি গত 18 মাস যখন আমাদের ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, তখন কি বিএনপির মনে ছিল না? তখন কি জনাব সালাউদ্দিন আহমেদ একবারও কেন উনি বলেন নাই যে এটা তো আসলে লিগ্যালিটিতে আটকে যাবে, এটা কেন আমরা এভাবে করবো, এটা তো আসলে প্রসেস না? তখন কিন্তু এই ধরনের কোনো কথা ওনারা বলেন নাই। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে একদম স্পষ্ট দ্বিচারিতা। একটা রাজনৈতিক দল হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের আস্থা অর্জন করা, ক্রেডিবিলিটি অর্জন করা। আপনি বললেন হ্যাঁ ভোট দাও, এইটাই গণভোট, এই গণভোটে হচ্ছে হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে আপনারা সংস্কারের পক্ষে ভোট দেন। আপনারা বললেন, আবার নির্বাচনের পরে আপনারা বলতেছেন যে না, আমরা কোনো সংস্কার করব না। এটা খুবই মানে বাজে ব্যাপার। এবং সংস্কার করবে না ব্যাপারটা তা না, মানে গণভোটের
যে 4টা প্রশ্ন দেখেন, এটা নোট অফ ডিসেন্টের কথা বলছে, কিন্তু দেখেন 4টা প্রশ্নের 4 নম্বরে লেখা আছে যে এই ইস্যুগুলো ছাড়া অপরাপর রাজনৈতিক যেই সংস্কারগুলো সেগুলো দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী করবে, কিন্তু প্রথম তিনটার ব্যাপারে তো তা বলা নাই। এখন দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা ফিরে এসছে, বিএনপি বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে তারা আবার আগের জায়গায় নিয়ে যাবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু ইন্টারিম যে গভর্নমেন্টের সময় আমরা ঐকমত্য কমিশনে বসছিলাম সেখানে কিন্তু বলা ছিল একটা সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে এটা র্যাঙ্ক চয়েসের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। একদম শেষ মিনিট আপা, আপনি কিছু বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি যে দেখেন এখন আমাদের যেই জিনিসটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে সলিডারিটি, ঐক্য। কারণ দিল্লিতে বসে এখন যারা আছে ওখানে পতিত স্বৈরাচারের শেখ হাসিনা থেকে শুরু করে বহু নেতাকর্মী, এখন আমরা বিএনপি, জামাত, তারপর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, আমাদের মধ্যে আস্থার যে সংকট যদি কোনোভাবে তৈরি হয়, এখন কেউ যদি অতি উৎসাহে রাজপথে গিয়ে ঝান্ডা ওড়ায় তাহলে ফায়দাটা আলটিমেটলি পাবে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর। কাজেই সব কিছুর পরও আমরা মনে করি যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সঠিকভাবেই বলেছেন যে ঐক্য এবং কেবল ঐক্য, এর কোনো বিকল্প আসলে নেই। আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, এটা গণতন্ত্রের সৌন্দর্য, যেটা আওয়ামী লীগের সময় ছিল না। কারণ ভয়ের একটা সংস্কৃতি কণ্ঠরোধ করবার ব্যাপার, ডিজিটাল সিকিউরিটি আইন বলুন, সাইবার সিকিউরিটি ল দিয়ে গলা চেপে ধরতো, কিন্তু এখন আজকে তো সেই অবস্থা নেই। জি, সেই অবস্থা নেই। সরকারের অনুযায়ী যে সবাইকে সচেতন থাকতে হবে। দর্শক, ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে নতুন কোনো বিষয়ে।